যুক্তি তর্ক, বিশেষ করে 9 আগস্ট থেকে গোটা বাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছিল একটি ঘটনা। কি সেই ঘটনা? একজন তরুণী চিকিৎসক কাদম্বিনী, যে তার কর্মস্থল, তাও আবার নামজাদা প্রথম সারির সরকারি হাসপাতাল খাস শহর কলকাতায়, কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন, নির্যাতনের অভিযোগ, তার মৃত্যু। শুরু থেকে ধোঁয়াশা ছিল, আত্মহত্যা করেছে, পড়ে গিয়েছে, কিভাবে মারা গিয়েছে পরিবারকে জানানো হয়েছিল আপনার মেয়ে আত্মঘাতী। তারপর দেহ পাওয়া গেল সেমিনার রুম থেকে। শুরু থেকে অর্থাৎ গোড়ায় গলত ছিল এই ঘটনার। আর আজ প্রায় 5 মাস ছুঁই ছুঁই, তাতেও একইভাবে সেই গলতগুলো কার্যত স্পষ্ট। কাদম্বিনীর ডিএনএ রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠছে আজও। ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা। নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের শরীরের 3 জায়গার নমুনা থেকে একাধিক মানুষের উপস্থিতির সম্ভাবনা ছিল নাকি মেয়েরাও, অর্থাৎ দুজনের এক্স ক্রোমোজোম পাওয়া গিয়েছে এবং সেই এক্স ক্রোমোজোমের মধ্যে একটি কাদম্বিনীর আর অপরটি অধরা। সিএফএসএল এর এমন রিপোর্টের পরেও আরজি কর কাণ্ডে গ্রেফতার শুধুমাত্র সঞ্জয় রায়, বাকিরা কোথায়? উঠছে সে প্রশ্ন। লোক ওই সিন অফ ক্রাইমে প্রেজেন্ট ছিলেন, যাদের বডি ফ্লুইডের সাথে এই ডিএনএটা এই ফ্লুইডটা কন্টামিনেটেড হয়েছে, এবং যখন ডিএনএ আইসোলেট করা হয়েছে ওই স্পেসিমেনটার থেকে, দুজনের ওই মিক্সচার ডিএনএটাই আইসোলেটেড হয়েছে। আরজি কর কাণ্ডের গোড়া থেকে প্রশ্ন উঠছিল, সঞ্জয় রায় কি একাই অপরাধী? সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট প্রকাশ আসার পর আরও জোরালো হচ্ছে সে প্রশ্ন। রিপোর্ট মোতাবেক নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নিপল সোয়াব, অ্যানাল সোয়াব এবং ভালপার মপ সোয়াবে একাধিক জনের ডিএনএর উপস্থিতি টের পাওয়া গিয়েছে। নিপলের সোয়াবের নমুনা দ্রুত সঞ্জয়ের সঙ্গে মিলে গিয়েছে। সঙ্গে আরও 4টি পুরুষের ডিএনএর মিশ্র নমুনা পাওয়া গিয়েছে। একই সঙ্গে অ্যানাল সোয়াব এবং ভালভার সোয়াবে নিহতের সঙ্গে অন্য মহিলার ডিএনএ হদিশ মিলেছে। মার্কার দিয়ে ওয়াই ক্রোমোসোম আপনাদের আগেই বললাম যে সেটা শুধু পুরুষদেরই থাকে, মহিলাদের থাকে না। যেহেতু মিস্টার সঞ্জয় রায় পুরুষ, সুতরাং ওনার ওয়াই ক্রোমোসোমাল মার্কারের সাথে ওই সেম মার্কারগুলো নিপল সোয়াব থেকে যেটা প্রোফাইল যেটা ডিটারমিন করা গেছে, একেবারে 100% ম্যাচ করে গেছে। এবং এনাল সোয়াব, এই দুটোতেই কোনো পুরুষের ডিএনএর কন্টামিনেশন আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে অ্যামিলোজেনিন যে মার্কারটা, সেই মার্কারটা শুধু এক্স ক্রোমোসোমই ডিটারমিন করছে, ওয়াই ক্রোমোসোমের কোনো ডিটারমিনেশন নেই, ওয়াই ক্রোমোসোমের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে কোনো মেল কন্টামিনেশন হয়নি, ফিমেল কন্টামিনেশনই আছে। সেটা এই অ্যানাল সোয়াবেও পাওয়া গেছে এবং ভালভার মপেও পাওয়া গেছে। এমন রিপোর্ট সামনে আসার পর আরজি কর কাণ্ড ঘিরে সন্দেহ বহু গুণে বেড়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বড় কাউকে আড়ালের চেষ্টা হয়েছিল? ক্রাইম সিনে উপস্থিতদের কেন চিহ্নিত করা গেল না, নাকি ইচ্ছাকৃত চিহ্নিত করা হলো না? নিহতের থেকে নেওয়া নমুনা কি কোনোভাবে নষ্ট অথবা ফরেনসিকের পরিভাষায় কন্টামিনেটেড করা হয়েছিল? সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। যদি ওর ব্লাড, যে অ্যাকিউজ বা সাসপেক্টেড যদি ব্লাড পাওয়া যেত, সেটা মোটামুটি হতো। ব্লাডের থেকে ড্রাই স্টেটে অনেক দিন অবধি পাওয়া যায়, স্পারমাটোজোয়াস ড্রাই স্টেটে অনেক দিন অবধি ডিএনএ পাওয়া যায়, আর বাকিগুলো খুব র্যাপিডলি কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যায়। এখানে তো পোস্টমর্টেম হয়েছিল খুব একদম ডে আফটার ডে, ন্যাচারালি এখানে ডিস্ট্রাকশনের কোনো চান্সই নেই স্যাম্পলের মধ্যে। এবং স্যাম্পল যদি প্রপারলি কালেক্ট করা থাকে এবং ঠিক যদি টাইমলি সেটা করা থাকে, তো সবই পাওয়া যাবে। সুতরাং ব্যাপার তো কোথায় সমস্যা, সেটা এই মুহূর্তে আমার পক্ষে তো বলা মুশকিল। সমস্যাটা কোথায় হয়েছে, কেন পাওয়া যায়নি, ছিলই না তাই পাওয়া যায়নি, যে শেষ পর্যন্ত ছিলই না তাই পাওয়া যায়নি। এমন রিপোর্ট সামনে আসতেই আরজি করের নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকেরা সুর চড়িয়েছেন। তার মানে কি একাধিক লোক যুক্ত, নাকি ডিএনএ পরীক্ষা, ডিএনএ স্যাম্পল যখন করা হয়েছিল তখন কোনোভাবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের খুঁজতে হবে, এবং পরবর্তীকালে ফার্দার যখন রিপোর্ট আসবে, এই ডিএনএ একাধিক লোকের যদি হয়, তাহলে কাদের এবং তাদের ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে। বস্তুত আরজি কর কাণ্ডের গোড়া থেকেই আন্দোলনকারীরা কাদম্বিনী কাণ্ডকে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল মার্ডারের অভিযোগে সরব ছিলেন।
সিএফএসএল এর রিপোর্টেও ঘটনাস্থলে সঞ্জয় রায় ছাড়া একাধিক জনের উপস্থিতির উল্লেখ করছে। প্রাতিষ্ঠানিক হত্যাকে ধামাচাপা দিতেই কি এত তোড়জোড়? সব মিলিয়ে ঘটনার 4.5 মাস পরেও আরজি করে নিহত তরুণের হত্যাকাণ্ড ঘিরে বিস্তর ধোঁয়াশা। ক্যামেরায় জ্যাকি সিং, শুভময় দাস ও গোপাল তপাতারের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দেখুন, আজকে সেই অধরা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার মনে হয় মানে পূর্ব অভিজ্ঞতা বলছে 9ই আগস্টের পর থেকে যতবার যতগুলো প্যানেল করেছি ওই একে অন্যের ঘাড়ে দায়ের ঠেলাঠেলি ছাড়া খুব একটা সুরাহা আজ অব্দি কি যখন কলকাতা পুলিশের ঘাড়ে তদন্তভার ছিল তখন, কি সিবিআই এর কাঁধে গেল তখন, খুব একটা হয়েছে বলে আমার অন্তত মনে হয় না। তবে বক্তব্য তারাই রাখবেন, প্যানেলিস্টরা রয়েছেন, তাদের নিজস্ব মতামত তারা প্রকাশ করবেন। আজকের ডিবেটে আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায় এবং অনিন্দদা, শোভনদা, তারা সকলেই রয়েছেন আমাদের সঙ্গে। আমি সকলকে একে একে স্বাগত জানাবো। ডক্টর তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে রয়েছেন অনিন্দ সিংহ রায়, রাজনৈতিক নেতা। আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ডক্টর শোভন দাস। আমি ডক্টর দাসকেও স্বাগত জানাবো। সঙ্গে থাকুন, আলোচনায় আসবো। কিন্তু কি নিয়ে মূলত আলোচনা সবার জন্য, আমার প্যানেলিস্টদের জন্য এবং দর্শকদের জন্য আরও একবার জানিয়ে রাখি, কাদম্বিনীর শরীর জুড়ে একাধিক ডিএনএর ছড়াছড়ি। কিভাবে এতজনের ডিএনএ পৌঁছলো প্রশ্ন। কাদম্বিনীর শরীরের গভীরে এই ডিএনএ পৌঁছে গেল কিভাবে? কাদের আড়াল করার জন্য কাদম্বিনীর শরীর নিয়ে কাটাছেঁড়া হলো, এটাও একটা প্রশ্ন। কারণ আপনারা জানেন ময়নাতদন্তের চালান থেকে শুরু করে সমস্ত কিছুতে স্টেপ বাই স্টেপ যা যা হয়েছে সবেতেই ধোঁয়াশা। অজানা ব্যক্তিদের ডিএনএ রহস্য আদৌ উদ্ঘাটন হবে কখনো? এই প্রশ্নটা উঠছে। এরও কারণ রয়েছে, কারণ এই সিএফএসএল রিপোর্ট হাতে পাওয়ার পরও কিন্তু সিবিআই সেই সঞ্জয় রায় ছাড়া অন্য একজনের নামেও চার্জশিট দিতে পারেনি। কি সরাসরি অভিযুক্তর তালিকায় কি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে? পরিকল্পনা করেই কি তবে গোটা তদন্ত প্রক্রিয়াকে ভেস্তে দেওয়া হলো? এই প্রশ্ন আজ নাগরিক সমাজ তুলবে বই কি। প্রশ্নের মুখে প্রাক্তন পুলিশ কমিশনার থেকে হাসপাতালের ভূমিকাও, কারণ এই সিএফএসএল রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে হাইলি কন্টামিনেটেড, অর্থাৎ তা একেবারেই যথাযথ নয়। যে নমুনা কালেক্ট করা হয়েছে প্রসঙ্গত, এই নমুনা কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কালেক্ট করেনি। কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকাকালীন সেই নমুনা সংগ্রহ করা হয়েছিল, পরবর্তীতে সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে তারপর। কারণ সেই সময়ে দেহ নমুনা যা যা উদ্ধার হয়েছে সেই সময় সিবিআই সেই সিনে ছিলই না। এবার আসি আলোচনায়। আমি শুরুতেই ডক্টর শোভন দাস, তার কাছে যাওয়ার চেষ্টা করব। ডক্টর দাস, একটা বিষয় জানতে চাইবো, প্রশ্ন জনমানুষে অনেক, কিন্তু ডিএনএ রিপোর্ট নতুন করে যে চাঞ্চল্য ছড়াচ্ছে তাতে কাদম্বিনী ছাড়া আরও একজন মহিলার, অর্থাৎ এক্স ক্রোমোজোম, আরও একটি আলাদা করে ক্রোমোজোম রয়েছে এবং সেই মহিলা, আরও একজন মহিলা থাকতে পারে তা স্পষ্ট করা হচ্ছে। সঞ্জয় রায় ছাড়া আরো 4 জন থাকতে পারে, তাদের নমুনাও নাকি সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় গোটা পদ্ধতিটা একদম ডে 1 থেকে আজ প্রায় 5 মাস ছুঁই প্রত্যেকটা স্টেপেই গলত ছিল? স্টেপগুলোতে যে গলত ছিল কিনা সেটা কিন্তু সিএফএসএল যে রিপোর্ট এসছে সেটা যে আমরা যদি ভালো করে দেখি তাতে দেখা যাচ্ছে যে রিপোর্টগুলো কিন্তু যে তদন্ত প্রক্রিয়া অগ্রসর হয়েছে তার সঙ্গে কিন্তু কন্ট্রাডিক্ট করছে। তদন্ত প্রক্রিয়াতে এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের নির্যাতিতার পেরিঅ্যানাল, ইউরেথ্রাল এবং ভ্যাজাইনাল সোয়াব, পেরিঅ্যানাল এবং যে নিপল সোয়াব রয়েছে সেখানে কিন্তু মাল্টিপল ডিএনএ ডিএনএ চিহ্ন পাওয়া গেছে। মাল্টিপল ডিএনএ চিহ্ন মানে ডেফিনেটলি সঞ্জয় রায় একা নন, আরো লোক রয়েছেন। তো আরো লোক যদি থাকে তার সম্ভাবনা দুটো, হয় সেই ডিএনএ যে স্যাম্পলিংটা সেটা কন্টামিনেটেড হয়েছে, আর নয়তো সত্যি আরো লোক অভিযুক্ত রয়েছে। এইটা কিন্তু খুঁজে বার করার দায়িত্ব সিবিআই এর, কিন্তু এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও তারা সঞ্জয় রায়কেই কেন স্টিক হয়ে আছেন এটা একদমই ক্লিয়ার নয়। শুধু তাই নয়, যে সিএফএসএল এর রিপোর্ট এবং এমআইবি যে রিপোর্ট দিয়েছে, মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের যে রিপোর্ট, তাতেও দেখা যাচ্ছে যে ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে ক্রাইম সিন বলে বলা হচ্ছে, নির্যাতিতার দেহ যেখানে পাওয়া গেছে সেখানে যে ম্যাট্রেসটা রয়েছে তার বাইরে সেখানে কিন্তু সেখানে কিন্তু কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, যে নির্যাতিতার সঙ্গে যে ধস্তাধস্তি যে কারণ যেটা হওয়া উচিত, কারণ ওনার দেহে কিন্তু 16খানা
আঘাতের চিহ্ন পাওয়া গেছে, একটা 16খানা আঘাতের চিহ্ন পাওয়া মানে সে নির্যাতিতা কিন্তু ফাইট করেছে, সে ফট ব্যাক। এই যে কিছুজন চিৎকার করে, সে যখন ফাইট করেছে, চিৎকার করেছে, সে ধস্তাধস্তি করেছে, সেখন সেই ম্যাট্রেস পরিষ্কার, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, সেটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে ক্রাইম সিন, প্লেস অফ অকারেন্স যেটা হয়েছে সেটা কিন্তু হয়তো ওখানে নয়, অন্য কোথাও। তো সেই জায়গাটাও কোথাও, সেটাও কিন্তু এখনো পর্যন্ত আমাদের তদন্তে কোনো অগ্রগতি নেই। ফলে এই যে তদন্তের অগ্রগতি, সেখানে কিন্তু আমাদের একটা বড় প্রশ্নচিহ্ন ঠেলে দিচ্ছে যে নিশ্চয়ই হয়তো এক বা একের চেয়ে একাধিক ব্যক্তি জড়িত এবং সেটা অন্য কোথাও হচ্ছে। সুতরাং ডেফিনেটলি এই তদন্তের মধ্যে আমাদের মনে হচ্ছে বেশ, ডক্টর দাস, আমি অবশ্যই আপনার কাছে আসবো এবং যে প্রশ্নগুলো আমরা তুলছি, যে প্রশ্নগুলো আপনি তুলছেন, যে প্রশ্নগুলো একের পর এক দেওয়ার রিপোর্ট তুলছে, আমি অনিন্দদার কাছে আসবো। অনিন্দদা, আপনার কি মনে হয় গলতটা ঠিক কোথায় রয়ে গেছে বলুন তো? প্রথমে আমার মনে হয় ডাক্তাররা যে ভুল ইনফরমেশন দিয়েছিল, প্রথম থেকে ডাক্তাররা মিথ্যে কথা বলেছিল। কিছু ডাক্তার, সবাই বলবো না, তারা বলেছিল পেলভিস বোন ভাঙা, তারা বলেছিলেন 150 গ্রামের সেই তত্ত্ব। আমি অবাক হয়ে যাই তারা কিভাবে এই মিথ্যে কথাগুলো বলেছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে সিবিআই তদন্ত করছে। এই সিবিআই তো আপনারা সবাই দেখে চেয়েছিলেন অনিন্দদা, আমি একটা কথা একটু বলি আপনাকে, কারণ সিএফএসএল রিপোর্টে অবশ্যই সিবিআই কি করছে, কি বিষয়, কি বৃত্তান্ত, সেটা অবশ্যই যেমন প্রশ্ন থাকছে, তার পাশাপাশি এটাও তো বিষয়। সিএফএসএল রিপোর্ট বলছে যে হাইলি কন্টামিনেটেড, অর্থাৎ যা দেওয়া হয়েছে তা একেবারেই যথার্থ নয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি, বা আমরা সবাই জানি, যে সেই নমুনা কিন্তু সরাসরি সিএফএসএল কালেক্ট করেনি সেই সময়ের যে ডিএনএ টেস্ট করা হয়েছিল বা যে নমুনা কালেক্ট করা হয়েছিল। আমি আপনাকে বলি 48 ঘন্টার মধ্যে সিবিআই দায়িত্ব পেয়েছিল। তাদের অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই অনেক পরে দায়িত্ব পায়, কিন্তু এই ক্ষেত্রে যত তাড়াতাড়ি দায়িত্ব পেয়েছিল। এবং আজকে যে কথা আপনি বলছেন, সিবিআই বলুক না যে আমরা এটা পাইনি, ওটা ভুল পেয়েছি, অমুক পেয়েছি, কোর্টকে বলুক। হ্যাঁ, সেই প্রশ্ন দেখুন, এখন তো সিবিআই এর কারোর সাথে কথা বলা সম্ভব নয়। ডক্টর মুখোপাধ্যায় রয়েছেন, তন্ময়দা রয়েছেন, আমি তন্ময়দার কাছে অবশ্যই পরবর্তীতে সেই প্রশ্ন নিয়ে আসবো। কিন্তু আমার কাছে আপনার স্পেসিফিক যে প্রশ্ন, তা হলো একদিকে বলা হচ্ছে 16টা আঘাত, ধস্তাধস্তি হয়েছে, আর একদিকে বলা হচ্ছে গোটা সেমিনার রুমটাতেই ধস্তাধস্তির কোনো নমুনা পাওয়া যায়নি। অন্যদিকে বলা হচ্ছে আরো 4জন পুরুষ, আরো একজন মহিলা যুক্ত ছিলেন। অর্থাৎ যে নমুনা সংগ্রহ করা হলো তা সিবিআই কে হ্যান্ডওভার করা হয়েছিল, পরে সিএফএসএল গিয়েছিল ঠিকই 14 তারিখ, কিন্তু তার আগে 13 তারিখ কেস হ্যান্ডওভার হয়, 9 তারিখের এই ঘটনা। তার মাঝে যে নমুনা সংগ্রহ করেছিল, কারা সেই নমুনা সংগ্রহ করেছিল, তাদের গাফিলতি বা কোনোভাবে সেই কথা দিনের মধ্যেই তো যা হওয়ার হয়ে গিয়েছে, সেই দিনগুলোতে কোনো গলদ আপনি চোখে দেখতে পাচ্ছেন না? এটা তো আপনি বলছেন গাফিলতি। সিবিআই বলুক না যে গাফিলতি হয়েছে, মিথ্যে দিয়েছে, কাউকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বা কাউকে। আমি বা সিবিআই কে বলতে হবে কেন? আমরা তো রিপোর্ট দেখে বলছি। আমি তো আবারও বললাম, আমি যাব তন্ময়দার কাছে। আমি বহুবার এই প্রোগ্রাম করেছি, কিন্তু আপনি বলছেন পুলিশ কমিশনার সেই সময় থাকা বিনীত গোয়েল আর হাসপাতালের কোনো ভূমিকা নেই এর মধ্যে। আরে কার ভূমিকা আছে না? আমি তো হাত গুনছি না। বেশ, আপনি যেমন হাত গুনছেন না, আপনি যেমন চিকিৎসকদেরকে মিথ্যাবাদী বলছেন, তেমন আপনি পুলিশ কমিশনার এবং হাসপাতালের ভূমিকা নিয়েও কথা বলতে অক্ষম। তাহলে সেটা আমাকে মানতে হবে। অন্তত সাধারণ মানুষ হিসেবে তো আপনি প্রশ্ন তুলতেই পারেন নাকি? যে প্রশ্ন তুলছেন সেই প্রশ্ন আমি ডক্টর মুখোপাধ্যায়, অর্থাৎ তন্ময়দা আমাদের সঙ্গে রয়েছে, আসবো আমি আপনার কাছে। আমি তন্ময়দার কাছে যাওয়ার চেষ্টা করবো। তন্ময়দা, এই সিএফএসএল রিপোর্ট বা যে ডিএনএ টেস্টের রিপোর্ট আমরা দেখাচ্ছি, তাই ইস্যু করার ডেট রেখা রয়েছে, যা সাবমিট করা হয়েছে, যা ডেট রেখা রয়েছে, তা হচ্ছে 21শে আগস্ট। ডক্টর দাস আরো ভালো বলতে পারবে, আমি যদি খুব ভুল না করি। তাহলে তারপর তো সিবিআই এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে, সেটা এমআইএম এর রিপোর্ট হোক, সিএফএসএল এর রিপোর্ট হোক বা ডিএনএ টেস্টের রিপোর্ট হোক। তারপরেও সিবিআই অন্তত যারা কালেক্ট করেছিল নমুনা, যদি তাদের ক্ষেত্র দ্বারাও কিছু ভুল হয়ে থাকে, তাদের ডিএনএ টেস্ট করা হয়েছিল, তাদের তালিকা পাওয়া তো খুব সহজ, যে কারা নমুনা কালেক্ট করলো। দেখুন তিথি, হচ্ছে প্রথমেই বলে দিই যে সিবিআই এই স্যাম্পেল গুলো পুলিশের কাছ থেকে পেয়েছিল 5 দিন পরে, 48 আওয়ার্স নয়, 5 দিন পরে, আপনারা মনে আছে তো। তার মধ্যে সিবিআই প্রথমেই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে এই পুলিশ যে স্যাম্পেল গুলো দিয়েছে সেগুলো ঠিক করে প্রিজার্ভই করা হয়নি, একটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রিজার্ভ করতে হয়। আর তার লাইভ স্ট্রিমিং হয়েছে সুপ্রিম কোর্টে, সমস্ত দেশের মানুষ এটা শুনেছে। তাহলে এইভাবে স্যাম্পেলটা দেওয়া হলো, যেটা ঠিক করে প্রিজার্ভ করা হলো না। আর তারপরে যে প্রথম রিপোর্টে লেখা ছিল সিএফএসএল এ
যে কে কে এই স্যাম্পেল সংগ্রহ করেছে তাদের নাম সেখানে নেই। এবার আপনার এখানে দুটো কথা এসছে, একটা হচ্ছে ক্রাইম সিনটা সেমিনার রুম কিনা, কারণ ওখানে ধস্তাধস্তির চিহ্ন নেই, আর একটা এসছে যে স্যাম্পেল কন্টামিনেটেড। তো এইটা হচ্ছে ক্রাইম সিনের ক্ষেত্রে বলে দিই, এখানে দুটো সম্ভাবনা রয়েছে, যে একটা ধস্তাধস্তির চিহ্ন নেই মানে যে ক্রাইমটা ওখানে হয়নি, অন্য জায়গায় হয়েছে, বা ক্রাইমটা ওখানে হয়েছে ওই হচ্ছে ইনভেস্টিগেশনের আগেই ওটাকে ধুয়ে মুছে সমস্ত ড্রেসিং করা যেটা বলে সব তৈরি করে রাখা হয়ে গেছিল অন্যভাবে, যাতে ওই ধস্তাধস্তির চিহ্নগুলো চলে গেছে সেখান থেকে। তো সেই সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত এই কন্টামিনেটেড স্যাম্পলের ক্ষেত্রে বলি, আপনি যেটা বলছেন আরো 4 জনের পাওয়া গেছে অটোজোমাল ক্রোমোসোম, এবং সেখানে যেটা হচ্ছে যে আজকে যদি তারা যদি নামগুলো দিত যে এই ব্যক্তি স্যাম্পল কালেক্ট করেছে, তাহলে তাদের সাথে ডিএনএ টেস্ট করলে বলা যেত সাথে সাথে যে সেই ব্যক্তিদের ক্রোমোসোম। কিন্তু তন্ময় বাবু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে যে সিবিআই যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে শোন অ্যারেস্ট দেখাতে পারে, যদি অভিজিৎ মণ্ডল তালা থানার ভারপ্রাপ্ত সেই সময় ওস্তাকালীন অভিজিৎ মণ্ডল তাকে যদি গ্রেফতার করতে পারে, তাহলে কারা কারা সেই নমুনা সংগ্রহ করলে এটা তো একটা অফিসিয়াল স্টেটমেন্ট। সেই অফিসিয়াল স্টেটমেন্ট সিবিআই চার্জ করতে পারে না কলকাতা পুলিশের কাছে? দেখুন, অবশ্যই বলতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশ ঠিক মতো খবর দেবে কিনা, ইনফরমেশন দেবে কিনা। যদি সবাই যদি কিছু তো দেবে, বললাম 4 জনের নাম ওলট পালট করে দিল, তাও তো তারা দেবে, কিছু তো দেবে। দেখুন, আমি জানি না, সেটা হচ্ছে পরে চার্জশিটে হয়তো জানা যাবে, কিন্তু সেটা আমি জানি না যে তারা হচ্ছে কি নাম দিয়েছে কিনা এটল, বা কার নাম দিয়েছে। বেশ, অনিন্দ দা শুনবো। এটা মনে রাখবেন যে পুলিশ যদি প্রথম থেকে সহযোগিতা করতো, তাহলে এই কেস সিবিআই কাছে যেত না, আর তারপরে সিবিআই কাছে গেলেও এই কেস সলভ করতে অত অসুবিধা হতো না। আচ্ছা বেশ, আমি আসবো একদম শুরু থেকে অসহযোগিতার অভিযোগের কথা আপনি বলছেন। অনিন্দ দা শুনবো আপনার কথা। হ্যাঁ, আমি বলি তন্ময়দা সত্যান্বেষী হয়ে উঠেছেন, আমি সেটা জানতাম না। উনি যে বলেছেন এখানে ধস্তাধস্তি হয়েছে কি ওখানে ধস্তাধস্তি হয়নি, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি একটা কথা বিশ্বাস করি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে। ধস্তাধস্তির কথা আপনি না জানলেও রিপোর্ট বলছে, সেটা আলাদা করে জানতে হবে না। সিবিআই বলুক না, কলকাতা পুলিশও সিবিআই এর দায়িত্ব পড়ে যায়। কেউ যদি কোনো এভিডেন্স যদি ইয়ে করে ফেলে, ট্যাম্পারিং করে বা কিছু করে থাকে, সেটাও তো সিবিআই দায়িত্বের মধ্যে পড়ে যে কে করেছে। সিবিআই কিছু বলছেন না। বেশ, আমি দুজনের কাছেই আসবো। দেখুন, আমি আজকে আলোচনায় শুরু করেছিলাম নিজেকে এটা মানিয়ে নিয়ে যে আজকের আলোচনা থেকেও সঠিকভাবে কোনো পথে আমরা এগোতে পারবো তেমনটা নয়, কারণ 4.5 মাস ধরে একটা কেস চলছে। সুপ্রিম কোর্টে সেই কেসটা মার্চে চলে গেল, পরবর্তী শুনানি। সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কারোর খোঁজ পর্যন্ত করতে পারলো না, এমনকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার 90 দিনের মাথাতেও চার্জশিটের চটুকু পৌঁছতে পারলো না, যেখানে কোনো চার্জশিটেই তারা দিতে পারলেন না। সেখানে দাঁড়িয়ে নাগরিক সমাজ তারাও বোধহয় কোনো কারণে হাল ছেড়ে দিয়েছে বা আবার কোমর বেঁধে পথে নেমেছে। সেই ছবি আমরা বারংবার দেখিয়েছি। আমি এখান থেকেই ডক্টর দাসের কাছে যাব। ডক্টর দাস, আপনাদের কি মনে হয় যে এই সিএফএসএল, মানলাম একদম গোড়ায় গলদ, মানলাম কলকাতা পুলিশ অসহযোগিতা করেছে, সেই অভিযোগ প্রথম থেকে দফায় দফায় উঠেছে, এবং তার পাশাপাশি এই রিপোর্ট হাতে পাওয়ার পর খুব স্বভাবতই তো সবাই যে সিবিআই কে চেয়েছিল তার দিকেও আঙুল তুলছে, তাই নয় কি? হ্যাঁ, নিশ্চয়ই আঙুল তো তুলছে। আঙুল শুধু সিবিআই কেন, আঙুল কিন্তু রাজ্য পুলিশের দিকে উঠছে বা কলকাতা পুলিশের দিকে উঠছে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, কিছুক্ষণ আগে যে আমার বক্তা বললেন যে 150 ml যে ফ্লুইডের কথার বক্তব্য ছাড়লেন, সে 150 ml ফ্লুইড কিন্তু পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু ওখানে 150 ml একটি থকথকে ফ্লুইড কিন্তু পাওয়া গেছে, কিন্তু তার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট কি সেটা কিন্তু প্রকাশিত হয়নি। মানে এই যে কিছু জিনিস পাওয়া গেছে তার রিপোর্ট প্রকাশিত হচ্ছে না, এগুলি কার দায়িত্ব? এগুলি তো দায়িত্ব সবযুক্ত ভাবেই। আমাদের যে দেখা যাচ্ছে যে সিএফএসএল এর রিপোর্টে বলছে যে পেরি নিপল সোয়াব, পেরিয়ানাল সোয়াব এবং পেরিয়াল সোয়াবে যে পাওয়া গেছে মাল্টিপল ডিএনএ কন্টামিনেশন। এই কন্টামিনেশনের কারণটা কি? কন্টামিনেশনের কারণ তো প্রথম যে রিপোর্টগুলো কালেক্ট হয়েছে তার কারণ, সেটা কে করেছে? রাজ্য পুলিশ করেছে। তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যারা যদি করে থাকে, তাহলে কলকাতা পুলিশের যারা যারা করেছে তাদের কাছে তাদের ডিএনএ স্যাম্পল কেন যায়নি? যে কারা কারা রিপোর্ট কালেক্ট করেছে
পুরো Exactly. তদন্তটাই কিন্তু একটা ভার্স হচ্ছে। এই যে রিপোর্ট, এই যে ধোঁয়াশাগুলো আমরা কিন্তু রিপোর্টের বেসিসে প্রশ্ন করছি, আমরা কিন্তু মন গড়া প্রশ্ন করছি না। উনি বললেন 150 ml ফ্লুইড, আমরা কিন্তু মন গড়া কথা বলছি না। 150 ml ফ্লুইড পাওয়া গেছে, কিন্তু তার কেমিক্যাল অ্যানালিসিস কি? কন্টামিনেটেড বা মাল্টিপল ডিএনএ পাওয়া গেছে, তার কেমিক্যাল অ্যানালিসিস কি? তার কতজন আছেন? কন্টামিনেশনের কারণ কি? নাকি সত্যি আরো অনেকজন ইনভলভ আছেন? এইগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি, উনি কিন্তু এগুলো এড়িয়ে যাচ্ছেন। এই যে কন্টামিনেটেড ফ্লুইড গুলো আসছে, যে কন্টামিনেটেড ফ্লুইড, কন্টামিনেটেড যে ডিএনএ গুলো পাওয়া যাচ্ছে বা রিসেবল ফ্লুইড যে পাওয়া গেছে, সেটা তো কলকাতা পুলিশের কাছে। সেটা উনি কেন বলছেন না যে হ্যাঁ এটা কলকাতা পুলিশের হয়তো গাফিলতি হতে পারে বা কলকাতা পুলিশের এটা গাফিলতি নয়? উনি পরিষ্কার বলুন। আরেক নম্বর আরেকটা যে কথা হচ্ছে যে এই যে সিবিআই যে চার্জশিট দিতে গেল, সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে দিতে গিয়ে 90 দিনের সময় সিবিআই বললো যে সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা দিতে পারলাম না, তার কারণে তিনি জামিন পেয়ে গেলেন। কেন? এতগুলি যদি প্রশ্ন থাকে, এতগুলি প্রশ্ন নিয়ে সিবিআই কেন সেখানে দাবি করলো না যে আমাদের কিন্তু আরো এখনো তদন্তের দরকার আছে? সিবিআই, কলকাতা পুলিশ দুজনের তদন্তই কিন্তু এখানে ধোঁয়াশায়। কলকাতা পুলিশ কিন্তু 48 ঘন্টায় সিবিআই কে দায়িত্ব দেয়নি। কলকাতা পুলিশ দায়িত্ব দিয়েছে 5 দিন পর সিবিআই কে। 5 দিন কিন্তু সাফিসিয়েন্ট টাইম টু ইভেট দ্য এভিডেন্স। এই এভিডেন্স সত্যি এখানে ইভেট হয়েছে কিনা, সেই এভিডেন্স গুলো সত্যিকারের কালেক্ট করেছে কিনা, এগুলো কিন্তু বড় প্রশ্ন তুলে দেয় কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনের। বেশ, আমি একদম শেষ টাইমে চলে এসেছি, আমার একদম হাতে একদম সময় নেই। অনিন্দদা কি বলবেন বলুন। আমি অবাক হয়ে যাই, আমার যাকে পছন্দ তাকেই ধরতে হবে, না হলে কিছু করা যাবে না। আপনি কি সুপ্রিম কোর্ট, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে 48 ঘন্টার হিসেবটা আপনি কোথায় পেলেন? কোর্টের অবজারভেশনের তদন্ত চলছে, বাংলার মানুষ অবাক হয়ে যাচ্ছে যে 48 ঘন্টা কত ঘন্টায় হয়, কত দিনে হয় অনিন্দদা? তাকেই ধরতে হবে। আর একটা কথা শুনুন, আপনি 150 গ্রামের কথা বললেন না, পেলভিস বোন কি ভাঙা ছিল? এসব আচ্ছা শোনো অনিন্দ, শুনে নাও অনিন্দ, শুনে নাও অনিন্দ, একটু শুনে নাও অনিন্দ, শুনে নাও অনিন্দ, একটু শুনে নাও। সিবিআই এসছে, সুপ্রিম কোর্টে অবজারভেশন হচ্ছে, তাকেও মানবো না, দেশের আইনকে মানবো না, নিয়মকে মানবো না। বেশ, আমার সময় একদম শেষ। তন্ময়দা, ওয়ান লাইনার প্লিজ। আমি জাস্ট একটা কথা বলতে চাই, ফ্র্যাকচার হয়নি, এটা যদি বলাই হয়ে থাকে, আমার কথা হচ্ছে প্রথম যে তদন্তটা হয়েছিল, সেই তদন্তের সময় কেন তাহলে নির্যাতিতার পুরো বডি এক্সরে বা স্ক্যান করেনি? এটা তো কলকাতা পুলিশ দ্বারা যে পোস্টমর্টম হয়েছে সেখানেই গলত ছিল। সেই গলতটার প্রশ্ন তুলুন, কেন ওইখানে তার পুরো বডি এক্সরে হয়নি বা স্ক্যান হয়নি? বেশ, সময় একদম শেষ। আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং শুরুতেই বলেছিলাম যে এর উত্তর কেউই বোধহয় দিতে পারবেন না, কারণ কেউই নিজেদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে বিচারটা করতে ভুলেই গিয়েছেন। ঠিক সেই একইভাবে প্রত্যেকটা পদক্ষেপ একদম ডে 1 থেকে আজ 5 মাস ছুঁই একইভাবে প্রত্যেকটা স্তরে গাফিলতির ছবিটা ক্রমশই যত রিপোর্ট সামনে আসছে তত স্পষ্ট হচ্ছে, ততই বাংলার মানুষের চক্ষু চরক গাছ হচ্ছে। রাত জাগা, ভোর দখল, তাতে এতটুকু সময় নষ্ট হয়েছে কি? আজকের আলোচনা শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।